আজকে আমাদের সঙ্গে যে দুজন ব্যক্তি রয়েছে তারা বরাবরই স্পষ্ট বক্তা, খানিকটা বোল্ডও বলা চলে। তবে এইবারে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন এসছে তারা নাকি আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে। ভাবছেন নিশ্চয়ই কে হতে পারে তারা। আজকে আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষ এবং পাউলি দামের সঙ্গে। এই যে এতদিন পর সিরিজে ফেরা, প্রথমত জিজ্ঞেস করবো কি পুরনো বাড়িতে আবার নতুন করে ফেরা মনে হচ্ছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই। আমার ফার্স্ট সিরিজই ছিল, মানে ডেবিউ সিরিজ ছিল কালী, যেটা বাংলা জি5-এর। জি5-এর মানে এন্ট্রি কলকাতায় বাংলা সিরিজ নিয়ে হচ্ছে কালী। সো দুতরফেই আছে ব্যাপারটা, শুধু আমার ঘর নয়, ওদেরও ঘর, ওদের ছাদ কিছু একটা হবে হয়তো। অ্যান্ড এটা দ্বিতীয়বার কোলাবোরেশন বাংলা জি5-এর সাথে, থ্রু গণশত্রু আর ত্রৈলোক্যতারিণী। হ্যাঁ, আর চেনা বন্ধুদের অচেনা শব্দ, অচেনা রূপ, সেই ক্ষেত্রে গিয়ে এরকম চরিত্রে তোমাকে পাওয়া। আমি দর্শকদের একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো, যেটা যে রুদ্রনীল ঘোষকে পরিচালকরা কিভাবে এরকম বোল্ড চরিত্রে দেখে? তুমি প্রচন্ড স্পষ্ট বক্তা, তাই কি? যাকে আমি এটা অ্যাড করছি, এই প্রথমবার আমি বোল্ড অন্য কাউকে বলতে শুনলাম যেখানে আমি বসে আছি। না, একটাই কথা বলবো, যে সেটা হচ্ছে যে আমি প্রথমে ধন্যবাদ দেব যে আমাদের বাংলার যারা প্রযোজক পরিচালক রয়েছেন, এক্ষেত্রে বাংলা জি5, বাংলা টকিজ যারা এই প্রোডাকশনটা করেছে, এবং অবভিয়াসলি পুরো এন্টায়ার টিমকে। আমাদের ক্ষেত্রে না কি হয়, কাস্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা একটা পার্টিকুলার সেগমেন্টে কাউকে পছন্দ করব আগে থেকে ভেবে ফেলি। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, বরং ভালো লাগাই রয়েছে। এখানে যারাই কাজ করেছেন, যেমন আয়ুষ বা দেবপ্রিয়, তারা বয়সে ছোট কিন্তু ওয়ান্ডারফুল তারা কাজ করেছে। তার সঙ্গে সঙ্গে পাউলি বা সুব্রত, আমরা কিন্তু অভিনয়ের জন্যই বা অভিনয়ের পাগলামির জন্যই কিন্তু আমাদের মধ্যে এতদিনের বন্ধুত্ব একটা রয়েছে। এবং সেক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি প্রচণ্ড মজা পাই যখন পাউলির কাজ দেখি, সুব্রতর কাজ দেখি। কি হয়, শেখবার জায়গাটা কিন্তু আমরা কেউ কমপ্লিট হয়ে তো সবটা কাজ আহরণ করতে পারি না। পরান্দা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল, মানে পরান্দার মতো দিকপাল একজন অভিনেতা, যে বিদ্যা এমন বিদ্যা যা বিলোলে বাড়ে আর কুড়োলে বাড়ে। তো প্রথমে মানে এটা বুঝতে পারিনি, এটা বুঝলাম যে যত তুমি অন্যের কাজ দেখবে যারা কাজের উপরে প্রচণ্ড সিরিয়াস, যারা চরিত্র হয়ে উঠবার জন্যেই অভিনয়কে ভালোবেসেছেন, চরিত্র হয়ে উঠবার জন্য, পোশাক, আনুষাঙ্গিক বিষয়, এগুলো তো আমাদের সাহায্য করেই, তার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। কিন্তু ভেতর থেকে আমি যতক্ষণ না চরিত্র হবার ওই যন্ত্রণাটা, যেটা আমাকে আনন্দ দেয়, সেই জায়গায় যেতে পারছি, ততক্ষণ মনে হয় যে কিছুটা করলাম না। তো এটা বলতে পারি যে আমরা কয়েকজন অভিনেতা রয়েছি যারা লাকি, ঈশ্বরের আশীর্বাদে বা দর্শকের আশীর্বাদে এবং আমাদের কিছু প্রযোজক পরিচালকের যে দৃষ্টি, তার জন্য যে ভ্যারাইটি চরিত্রে এই খাপে ফেলে দেওয়ার বা সিলেবাসের মধ্যে ফেলে দেওয়ার একটা প্রবণতা এমনি হয়। তার বাইরে গিয়ে যখনই একজন অভিনেতা, সে তো জলের মতো, গ্লাস অনুযায়ী সে তার শেপ চেঞ্জ করবে। এটার আমরা যারা সুযোগ পাই, এক নিজেদের ভালো লাগে, আর সুযোগ পেলেই হলো না, তাদের আবার অ্যাকসেপ্ট করতে হয় মানুষকে। মানুষ যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে হয় না। তো এই ক্ষেত্রে বলতে পারি আমার পাশেই যিনি বসে রয়েছেন, আমার বন্ধু পাউলি, বা ওদিকে আমি যদি বলি সুব্রত বলি, আমাদের না সেই স্কোপটা মানুষ দিয়েছেন যে বিভিন্ন ধরনের চরিত্র, সেটা ধরো আমি যদি আমার ক্ষেত্রে বলি, সেটা কখনো চূড়ান্ত নেগেটিভ হোক, চূড়ান্ত কমেডি হোক, চূড়ান্ত সিরিয়াস হোক, ইমোশন হোক, সেখানে না তারা অ্যাকসেপ্ট করেছেন। শুধু আমি করলেই হবে না, আমাকে তাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো যাই হোক, সেই পথটা পেরিয়ে এসেই এখন বাংলা জি5-এর গণশত্রু সিরিজ, এবং সেখানে 5টা দুর্দান্ত অপরাধ জগতের চরিত্র, এবং সেখানে আমরা একসঙ্গে কাজ করার স্কোপ পেয়েছি। যদিও আর একটা বেশ দীর্ঘ সময় একটা কেটে গেছে, আমি পাউলি আমরা একই চ্যাপ্টার, একটা মাঝখানে একটা কাজের কথা হয়েছিল, কলকাতার বাইরে গিয়ে খুব ভেবেছিলাম দারুণ মজা হবে, দারুণ একটা গল্প, সেটা একটু পিছিয়েছে। বাট তার আগে চলো একই প্ল্যাটফর্মে কাজ করছি, মানে একসঙ্গে কোনো এক কালবেলার থেকে, সেই কালবেলার থেকে আমাদের প্ল্যান চলে যাচ্ছে। তোমার নামে একটা কমপ্লেন এসছে, যেটা হচ্ছে তুমি নাকি আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছ। কোথায়?
ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, কিভাবে? কিরকম এই যে এই গল্প দিয়ে, গণশত্রু দিয়ে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে অন্য কিছু ভাবে তাহলে মুশকিল ছিল। দেখো, শব্দটা আতঙ্ক, এটা মানে যারা প্ল্যাটফর্মের অধিকারী তারাই এনেছে শব্দটা। আমি কতটা আতঙ্ক ছড়াতে পেরেছি সেটা তো দর্শক দেখে বুঝতে পারবে। আর একটা জিনিস তার আগে যেটা বলি, তুমি যে রুদ্রদা যে কথাগুলো বলছিল আর কি, যে আমরা যে চরিত্রটা অ্যাকসেপ্ট করছি আর আমাদেরও যে অ্যাকসেপ্ট করছে অডিয়েন্স, একটা এক্সপেকটেশন আমার মনে হয় অডিয়েন্সের তৈরি হয়ে যায় কিছু কিছু শিল্পীদের ক্ষেত্রে যারা খুব এক্সপেরিমেন্টাল জার্নি হেঁটেছে। আর মানে সব সময় যে সবাই, ইনফ্যাক্ট আমাকে কি একটা প্রশ্নও করছিল যে এই যে এইরকম একটা অ্যান্টি ক্যারেক্টার অ্যাজ এ লিড, সেটা সব হিরো বা হিরোইন অ্যাকসেপ্ট করবে না, কারণ তাদের একটা মনে হতে পারে যে সেটা কি জানি না কি নষ্ট হওয়ার ব্যাপার। বাট এই যে পদক্ষেপটা আমরা দেখাতে পেরেছি তার কারণ হচ্ছে এর আগে আমরা যে ধরনের কাজ করে এসেছি, এত এক্সপেরিমেন্ট করেছি, আর ওই যে স্টিরিও টাইপিং, যে একটা বক্সে একটা অভিনেতাকে একটা ছকে ফেলে দেওয়া, মানে ভালো মানে ভালো, খারাপ মানে খারাপ, ও পাবলিক চরিত্র করছে মানে পাবলিক চরিত্র, নেগেটিভ ক্যারেক্টার করছে মানে নেগেটিভ ক্যারেক্টার, মানে যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, মানে সেই ছকটা ভাঙা সম্ভব হয় না। মানে রুদ্রদাও ওয়ান অফ দেম, যে কাল কাঁটা তার মতো বাপাদার ছবি থেকে শুরু করেছিল জার্নি, শুরুটা একদম তো বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করেছে, এক্সপেরিমেন্ট করেছে, সেটা ভালো খারাপ। এবার ভালো আর খারাপ ওইভাবে তো হয় না, সাদা কালো বলে কোনো চরিত্র হয় না, প্রত্যেকের মধ্যেই কিছু মাইনাস থাকে, প্রত্যেকের মধ্যে কিছু প্লাস থাকে, যেটা আমরা গ্রে এলিমেন্ট বলি এক্ষেত্রে, তাই না? যে যত বেশি সংখ্যক কাজ দেখবে, যত বেশি ভাষার কাজ দেখবে, ওই গ্রে এলিমেন্টটা তাদের তত ভালোবাসতে শুরু হবে। সো এই যে ডার্ক জোনে কাজ হওয়া, মানে এই ডার্ক কন্টেন্ট যেটা আমরা বলি, সেটা তো খুব একটা এক্সপেরিমেন্ট আমাদের এখানে তেমন ভাবে হয় না, হয়নি। মানে এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ সেভাবে। আর এই চরিত্রগুলো কি বলতো, কিছু কিছু চরিত্র হয় যেটা বইতে পড়তে খুব ভালো লাগে, সেটা মনে হয় যে চোখের সামনে যদি চলে আসে সেটা কেমন হবে। সো সেইটা আমার মনে হয় আমরা কিছু মানুষ আছি, রুদ্রদা আছে, সুব্রতদার কথা বলছিল, সো যারা খুব মানে বিভিন্ন রকমের চরিত্র করতে, বিভিন্ন স্বাদের চরিত্র করতে ভালোবাসে, শুধু এক ধরনের চরিত্র করতে ভালোবাসে না, বা এক ধরনের দেখতে লাগবে সেটাও নয়। মানে আমি পিরিয়ড করতে পারি, আমি 18th সেঞ্চুরির কোনো ক্যারেক্টার করতে পারি, তাহলে সেটা ত্রৈলোক্য থেকে কতটা আলাদা হতে পারে। বুলবুল যখন আমি করেছিলাম সেটা একটা অন্য ধরনের, সেটাও ভিকটিম একটা ক্যারেক্টার ছিল, সেটাও 18th সেঞ্চুরির একটা, বাট সেটা একটা ফিকশনাল গল্প, এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে, তাই তো? মানে একটা বায়োপিক, মিনি বায়োপিক বলা যেতে পারে না। তো দুটোর অ্যাপ্রোচ দুরকম হবে। কিন্তু পরিচালকদের যখনই কথা হয়, এবং কিছু গল্পের নির্দিষ্ট ক্যারেক্টার থাকে প্রথমেই বললে, তবে পাউলি দামকে পরিচালকরা কি প্রথমে দেখে? চোখটা, নাকি তার কথা বলার ওয়ে অফ টকিং, নাকি তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, কি দেখে? মানে এরকম বল প্রত্যেকটা ক্যারেক্টারে যে দেখে, এবং রুদ্রদার পাশ থেকে আমি জানি না আমি কি বলবো, কি দেখে আমার এইটা প্রশ্ন। মানে বুলবুল হোক বা কালী হোক বা ছাদ হোক বা গণশত্রু হোক, এই যে এত স্পন্টেনিয়াস একটা ক্যারেক্টার, কি দেখে আমাকে? তুমি কিভাবে দেখো, বা তুমি শুনতে চাও, মানে চাওনি কখনো যে কিভাবে দেখো, বা এই ক্যারেক্টারটার জন্য আমি কেন? আমি একটু নিজের প্রশংসা নিজে কমই হয়তো শুনি বা শুনতে চাই হয়তো, সেটা বোল্ড ব্যাপারটার সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো। মানে এই প্রথমবার কেউ, মানে তুই বললি যে আমার পাশে একজন বসে আছে সে বোল্ড, মানে আমি এত শুনেছি বোল্ড, তো আমি বোল্ড অ্যাকচুয়ালি। না, আমার নিজের এরকম ইন্টারেস্টিং জিনিস মনে হয় যে ধরো এই বোল্ড যে শব্দটা, আমার যেটা মনে হয় যে বোল্ড বলতে গেলে সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা অংশ আছে, বোল্ড বলতে গেলে তাদের পরিষ্কার মনে হয় যে যার বাড়িতে প্রচুর জামা কাপড় রয়েছে কিন্তু সে পরতে ভালোবাসছে না, ঠিক আছে, তার খুব গরম লাগে, হতেই পারে, পাখাও অফ, এসি অফ, তো তখন সে যেমন থাকবে ওটাকে বোল্ড বলে বোধহয়। তো এটা একটা ধারণা। আমার নিজের এখানে যেটা মনে হয় যে জড়তাহীন হওয়াটা,
সেটাকেই বোল্ডনেস বলে। এবং তার না নারী পুরুষ হিসেবে, অভিনেতা অভিনেত্রী হিসেবে তার ভাগটা থেকে না আজকের দিনের সময় আমাদের সরে আসা উচিত। কেমন, যেমন একটা কথাই বলছি যে ধরো একটা পার্টিকুলার সময় ছিল যেখানে একটু কাঁধে মাথা রেখে প্রেম করাকে বলা হতো বোল্ডনেস, আবার কোথাও শরীরের কোনো একটা অংশ যদি হালকা করে ছোঁয়া দিত সেটাকে বলা হতো বোল্ডনেস। দেবিকা রানী আর হিমাংশু রায়ের প্রথম কিস, মানে প্রথম স্ক্রিন সিনেমার পর্দায়, সেটা প্রচুর আলোড়ন নিয়ে এসেছিল। যদি বা ব্যক্তিগত জীবনে তারা হাজবেন্ড ওয়াইফ ছিল, দ্যাটস আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাতে একটু তাকে কোথাও একটা সান্ত্বনা পেয়েছিল হয়তো। বাট আমার মনে হয় যেটা, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে আমি যেটা যে মাপটা সময় অনুযায়ী না বোল্ডনেসের এই সংজ্ঞাগুলো পাল্টাচ্ছে, জড়তাহীন হয়ে ওঠা। আজকে তৈলক্য যে চরিত্র বা এখানে হুব্বা শ্যামলের যে চরিত্র, ধরো আমরা যে চরিত্র করছি, আমরা তো এই বাতাবরণে এই মানসিকতা নিয়ে বড় হয়নি বা এদের দেখতে দেখতে বড় হয়নি, বা আমাদের পরিবার থেকে বলেও নি যে এই রকম হতে শেখো। যাদের জীবনী পড়ানো হয়েছে, যাদের দিকে আঙুল তোলা হয়েছে, তারা তো এমন লোকগুলো ছিল না। তো ফলত একজন অ্যাক্টরের কাছে, আমাদের কাছে সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। আমরা যেটাকে ভালোই বাসিনি, আমরা যেটার থেকে দূরত্ব তৈরি করে রেখেছি সামাজিকভাবে, যখন সেটা হয়ে উঠতে বলা হচ্ছে, এবং যারা এক্সট্রিমে গেছেন, যারা রক্তপাত, হত্যা, সেটাকে স্বাভাবিক সাধারণ কাজের মতো করে ভালোবেসেছেন, ঠিক আমাদের যেটা পুরো অপোজিট। আমাদের কথা যারা শুনছেন, তুমি, আমি, পাউলি, আমরা সবাই, এবার সেটাকে ফুটিয়ে তুলতে গেলে যে জড়তাহীন জায়গায় আসতে হয়েছে, দ্যাট ইজ বোল্ডনেস। এবং সেক্ষেত্রে বলতে পারি যে পাউলি তৈলক্য হিসেবে মারাত্মকভাবে এখানে বোল্ড, আমিও বোল্ড, বাকিরাও বোল্ড। এবার বোল্ডনেসের ধরন কে কোন জায়গা থেকে খুঁজবেন, একজন ওই যে সিনেমাটোগ্রাফাররা বা ক্যামেরাম্যানরা যারা চলে যান ধরে নাও অ্যানাকন্ডার পাশে, কিংবা তিমি মাছের বাচ্চা হচ্ছে কি করে সেটা তুলে ধরবার জন্য, তাদের মতো বোল্ড আমার তো কোনো কিছু মনে হয় না। বোল্ডনেস তো শুধু পোশাকে নয়, যেটা বলছিল ইনহিবিশন ফ্রি স্পেসটা, ইনফ্যাক্ট এই শব্দটা মনে আমি প্রথম বলা শুরু করেছিলাম বাংলায়, ইনহিবিশন ফ্রি। কারণ ইনহিবিশন ফ্রি মানে শুধু পোশাক নয়, তার মাথার স্পেসটা আমার কোথাও মনে হয় যে ইনহিবিশন ফ্রিটা কিন্তু জীবন দর্শনও কিছুটা বটে আমার মনে হয়। যে যেখানে শুধু এক মানে যে ধরনের তথাকথিত জীবনযাপন হয় বা যে ধরনের চরিত্র রেগুলারলি লেখা থাকে, খুব মিষ্টি মিষ্টি ভালো ভালো, সবই ভালো, কোনো তার মধ্যে এরম একটারও কিন্তু পাওয়া যায়। আমাদেরই বন্ধু বান্ধবরা রয়েছেন, তারা ওটাতেই কমফোর্টেবল, সেটা আবার ভালো লাগে, আমাদেরও দেখতে ভালো লাগে যে তারা ওই এক ধরনটাকে নিয়ে চলতে কমফোর্ট ফিল করেন। এটা যার যার পছন্দ। এবার আমাদের ক্ষেত্রে পাগলের মতো আমরা খুঁজে চলছি কয়েকজন মিলে যে এমন কোন পরিশ্রমটা করব, এমন আমাকে কোন কঠিন মোমেন্টের মধ্যে, সংলাপের মধ্যে পরিচালক প্রযোজক ফেলবেন যেখানে আমার প্রচন্ড ঘামতে ইচ্ছা করবে, যন্ত্রণা হবে, এবং ওই যন্ত্রণা একটা আনন্দ দেবে। ইট ডাজন্ট মিন যে ধরে নাও আমরা শুটিং করলাম, অ্যাকশন কাট শুনলাম, বাড়ি চলে এলাম, আমরা প্রফেশনাল অ্যাক্টর, আমরা একটা রেমুনারেশন পাচ্ছি। মুশকিলটা হলো কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা ওই সংলাপটা বলবার পরেও ওই রেমুনারেশনটাই পাওয়ার পর বাড়িতে ফিরে এসে অস্বস্তির মধ্যে থাকেন। বুঝতে পারা যায় এটা শুধুমাত্র হয়তো যারা এই অ্যাক্টর বন্ধু বান্ধব আমরা নিজে বুঝতে পারি। হয়তো জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, কখন শুটিং শেষ হলো, ফোন রাখ না, ভালো লাগছে না। এটার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের অন্যান্য বিষয়ের কোনো সম্পর্ক নেই। তাকে ঘুমোতে দিচ্ছে না, ইরিটেট করে মারছে, পারিশ্রমিকটা সমান পাওয়ার পরেও তার ভেতর থেকে কে যেন একটা ধাক্কা মেরে বলছে আজকে তুই যে সংলাপটা বললি সেটাতে তুই 99 অবধি পৌঁছেছিস, তুই 100 পৌঁছতে পারতিস কিন্তু পারিস না। এই ইনার কনফ্লিক্টটা যেটা বলছে সেটা মারাত্মক মারাত্মক। সেটা যে কি বিরাট তৃপ্তি দেয় যে না আমি
এটা ঠিক নোট হয় না একটা সরগমের নোটে, ঠিক মনে হচ্ছে পৌঁছতে পারলাম না, কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, পরের দিন কি ওইটা চেষ্টা করবো যে কি করা যায়। আমার মনে হয় যে এর থেকে বড় বোল্ডনেসের না এক্সাম্পল হতে পারে না। আমি আবার বলছি যে জেনারেলি আমরা বোল্ড বলতে যেগুলো ভালোবাসি, দেখো বিভিন্ন আগে মানুষ বিভিন্ন গ্রামে গঞ্জে থাকতেন, এখন প্রচুর মানুষ ইনস্টাগ্রামেও থাকেন। তো এটা আমাদের জীবনের আরেকটা কিন্তু প্রয়োজন, বেশিরভাগ মানুষই ইনস্টাগ্রাম আমাদের এখন প্রয়োজনীয় আরেকটা গ্রাম, যে গ্রামে কিন্তু আমরা অন্যরকম ভাবে ধরা দিই। আমাদের বাড়িতে যেমন কথাবার্তা বলার ধরন আলাদা, আমাদের অফিস স্পেসে বা কাজের জায়গায় আলাদা, ঠিক তেমন আরো কিছু কিছু জায়গা আছে সেখানে আমরা অন্যরকম ভাবে নিজেদের মেলে ধরি, প্রত্যেকটা মানুষ যে কোনো জীবিকার। ঠিক তেমন সোশ্যাল মিডিয়ার কিছু স্পেস আছে যেখানে আমাদের অন্যরকম ভাবে আসতে হয়, ওটা কিন্তু নিয়ম। আমার অফিসের পোশাকটা যেমন আলাদা হবে, বাড়িরটা যেমন আলাদা হবে, ওইখানেটা তেমন আলাদা হবে, প্রত্যেকটা কিন্তু প্রয়োজনীয়। কেমন এবার তো যাই হোক না কেন, এই পার্টিকুলার গণশত্রু করতে গিয়ে আমাদের একটা অদ্ভুত রকম এনজয় হয়েছে যে অন্যান্য আমরা যে যে ধরনেরই চরিত্র করি, নেগেটিভ পজিটিভ সত্যি হিসেবে কিছু নেই। পাউলি যেটা বলছিল খুব ইম্পর্টেন্ট কথা, যে আমাদের নিজের মনের মধ্যে, যেমন ধরো দুর্গাপুজো কালী পুজোতে খুব একটা কথা আমাদের বাঙালি সমাজে উঠে আসে যে অসুর বধ করতে হবে, অসুর নিধন করতে হবে, নারীরা দুর্গার রূপ, এই সমস্ত কথাগুলো তো আছেই। মজার জায়গাটা যে আমাদের মনের মধ্যেও তো সেই অসুরটা রয়েছে, সেই অন্ধকারটা রয়েছে। যখন আমরা একটা পজিটিভ পরিবেশ পাই, সেখানে আমাদের মনের মধ্যে দেবত্বগুলো বেরিয়ে আসে, যেটাকে হয়তো আমরা মানবিকতা বলে দাবি করি। আবার যেখানে ওই নেগেটিভ বিষয়গুলো বেরিয়ে আসে, সেটাকে আমরা বলি যে অসুর শক্তি। ঠিক আছে, এবার আমরা যেখানে যেখানে অভিনয় করেছি সেটা হচ্ছে যে লেখকের কল্পনা বা ভাবনা প্রসূত, বা তিনি যা দেখেছেন, তিনি যা অনুধাবন করেছেন সেটা লিখছেন, সেটাকে আমাদের জীবন্ত করে তুলতে হচ্ছে। কিন্তু এই গণশত্রুর ক্ষেত্রে তৈলক্য হোক, হুব্বা শ্যামল হোক, রশিদ খানের চরিত্র হোক, চেনম্যান হোক বা সজল বারুই হোক, এখানে যে চরিত্রগুলো করছি সেখানে না কোনো অবকাশ নেই কল্পনার, একদম নিখুঁত চূড়ান্ত কর্কশ একটা বাস্তব, এরকম একটা বোল্ড সাবজেক্ট যেখানে রক্ত দিয়ে যেন স্ক্রিপ্টটা লেখা হয়েছে, এবং তার মধ্যে একটুও মানে আড়ম্বরপূর্ণভাবে বা অতিরিক্ত কোনো কিছু দিয়ে করা হয়নি। আমরা নিজেরাই শিউরে উঠেছি কাজ করতে করতে। এই যে স্পষ্ট বক্তা হওয়া এবং একই কথা একেবারে বলে দেওয়া, বাবুদি শুরু থেকে এখনো অবধি তো প্রচুর পাহাড়, প্রচুর সমুদ্র, প্রচুর আগুন, প্রচুর বাতাস সব মিলিয়ে এখানে আজকে দাঁড়িয়েছ। কি মনে হয় যে কোনটা বেটার, চুপ করে মেনে নেওয়াটা নাকি যেটা হচ্ছে সেটাকে পরিষ্কার বলে দেওয়া? বলার মতো জায়গা থাকলে নিশ্চয়ই বলবো। খানিক এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে সবাই তো সব কিছু বলতে পারে না, এখন তো অনেকটা আবরণে সব কিছু রয়েছে। সেখান থেকে কি মনে হয় যে কাজ পেতে গেলে বা নিজেকে আরও বেশি নিয়ে যেতে গেলে বা ওই 100-তে পৌঁছতে গেলে কি মেনে বা মানিয়ে চলাটা উচিত? আমার কাছে এই অঙ্কগুলো কোনোদিনই ছিল না, কারণ ছকে কোনোদিনই আমি কিছু পড়িনি। আমার তো অভিনেতা হওয়ার কোনো স্বপ্নই ছিল না, হয়ে গেছি বাই ডেস্টিনি। আর ইনফ্যাক্ট আমার রুদ্রদার কথাও মনে আছে, কালবেলার পরে যখন সবাই কথা বলতে শুরু করলো, তখন হঠাৎ করে ফোন করে একদিন বললো যে কি রে, তুই তো আগে অভিনয় করতিস, হঠাৎ করে কি হলো রে সবার? তো আমার মনে হয় না আমার মধ্যে পরিবর্তনটা তখনও ছিল, এখনো হয়েছে। বাট কিছু কিছু জিনিস যেটা হয়, পথ চলতে চলতে তুমি অনেক কিছু জানো, অনেক কিছু শেখো। যে ইন্ডাস্ট্রিতে বিলং করছো তার একটা বেসিক পলিটিক্স থাকে, জীবনেরও একটা বেসিক পলিটিক্স থাকে, সেগুলো তুমি আস্তে আস্তে বাকিবাহুল হও, অ্যাকসেপ্ট করতে শুরু করো। তারপর নিজের মতো করে তুমি ম্যানুভার করতে শুরু করো বিষয়টাকে, যে কোনটা আমি বলবো, কোনটা আমি বলবো না, কোথায় আমি থাকবো, কোথায় আমি থাকবো না, সেটা সম্পূর্ণ নিজস্ব। আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের একটা নিজের জায়গা থাকে। সো আমার জায়গা থেকে আমি সাইলেন্স ভীষণ ভালোবাসি, মানে ওই জন্যই হয়তো মানে বেশি কম ডায়লগ বেশি পছন্দ করি। সাইলেন্সে অনেক কিছু বলে বোঝানো যায়, সবসময় মানে ডায়লগ দিয়েই সব কিছু বলা যায় সেটা নয়। তো যেখানে সাইলেন্ট থাকার মনে হয়, আমার মনে হয় চুপ থাকার দরকার, এখন বলে লাভ নেই, যেখানে সেটা বলবো না, আমি আমার মতো করেই বলবো। আর আমার মতো করে বলা মানে সিনেমার পর্দায় বলা, মানে আমি আলাদা করে অ্যাক্টিভিস্ট নই। আমার যদি কিছু মনে হয় যে এই বার্তাটা মানুষের কাছে দেওয়া দরকার, it has to be through my art, it cannot be through anything else.
সো ওর থেকে বড় জবাব আর কিছু হয় না আই থিঙ্ক। আর এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং রুদ্রদাও বললো যে আরেকটা গ্রামে মানুষ বাস করে, তো সেখানে কোনো গ্রাম কোনো শহরেই তুমি থাকো না। থ্যাংক ইউ, ও ভালো R&D করে। ভেরি নাইস, আই এম লাইকিং ইওর কোয়েশ্চেনস। তো সেখান থেকে কি মনে হয় যে পাওলি কি কোথাও মানুষের থেকে মুছে যাচ্ছে, নাকি পাওলি সে বছরে 2টো সিনেমা দিয়ে আবার মানুষের মনে আসছে? এই যে আমি কোনো গ্রাম শহরে যদি বাস না করি তবে বাসটা করছি কোথায়? আকাশে। আই এম লাইক আ বার্ড। উড়ে চলো উড়ে চলো উড়ে চলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে চলো, নিজের মতো করে বাঁচো। দ্যাটস হোয়াট আই ডু। কিছু মনে হয় না যে নিজেকে কখনো পরিবর্তন করা উচিত বা কোনো কিছুর জন্য ভাঙা উচিত, অভিনেত্রী হওয়া ছাড়াও? অভিনেত্রী হওয়া ছাড়াও অন্য কিছু চরিত্রগুলোতে যেরকম দেখেছি যে বাদ ভাঙা চরিত্র, তোমাকে সবসময় কখনো তুমি জল, কখনো তুমি আগুন, এবং কখনো চোখ বড় করলে পুরো সিনেমা হল স্তব্ধ হয়ে দেখছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মনে হয় যে কখনো নিজেকে পরিবর্তন করবো ব্যক্তি জীবনে? না, আমি ব্যক্তি পাওলিকে নিয়ে অত ভাবনা চিন্তা করি না। আমি যতটা সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করি হয়তো। এটাই হয়তো পাওলি দি। সেই ক্ষেত্রে রুদ্রদার কাছে একটা জিজ্ঞেস করবো, তুমি প্রচণ্ড স্পষ্ট বক্তা, তুমি সামনেও যেটা বলো, তুমি সেটা অফ ক্যামেরাও বলো, তুমি সেটা বাইরেও দেখা হলেও বলো। এই যে রুদ্রদার ট্রোল হওয়া থেকে শুরু করে মিডিয়াতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, তোমার হ্যান্ডেল করাটা কতটা ইজি মনে হয়, বা কি মনে হয় তোমার, কি ভাবো এই বিষয়গুলো দেখে? কিছু ভাবি না। দেখো, ট্রোল করা এখন একটা জীবিকার মধ্যে পড়ে, যেটা আমি পরে শুনেছিলাম, অনেক পরে জেনেছি। হ্যাঁ। তো সেটা পারিশ্রমিক হোক, সেটা ভালো লাগা হোক, আমি তাদের নিয়ে কোনো কিছু ভাবি না। তারাও তাদের একটা কাজ করছেন, তাই না? তুমি দেখবে যে ধরো কেঁচো গর্ত খোঁড়ে, তোমার তাকে কখনো পর্যন্ত বিরক্ত করা উচিত নয়, কারণ পরে জানতে পারা গেছে তার গর্ত খোঁড়বার জন্য কৃষিকাজে সুবিধে হয়। তো এটা তাদের ভালো লাগা। আমার নিজের একটা জিনিস মনে হয়, যে যেটাতে কমফোর্টেবল সেখানে না মাতব্বরি করাটা উচিত নয়। পাওলির একটা ভাবে নিজেকে মিলে ধরতে ভালো লাগে, তাকে কেন অন্য সিলেবাস নিয়ে বাঁচতে হবে? আমার একটা ধরনের ভালো লাগে, সেটাকে কেন আর 5 জনের ভালো লাগতে হবে? কিন্তু কি হয়, মানুষ যখন আমাদের কাউকে ভালোবেসে ফেলেন, তাদের না একটা অদ্ভুত ভালোবাসার থেকে বেশি এতটা আবদার একটা তৈরি হয় যে আমার মানুষটা, আচ্ছা আমি দুপুরবেলা ভাত খেতে পছন্দ করি না, আমি যেহেতু রুটি আর তরকারি খাই, তাহলে আমি যাকে ভালোবাসি সেও দুপুরবেলা নিশ্চয়ই রুটি তরকারি খাবে। তারপর যখন সে কোনো ইন্টারভিউতে জানতে পারলো সে ভাত খাচ্ছে আর মাছের ঝোল খাচ্ছে, সে কষ্ট পেয়ে গেল, 4 লাইন লিখে ফেললো কোথাও একটা। এটাকে না কখনো ছোট চোখে দেখা উচিত নয়, এটাকে রাগের চোখে দেখা উচিত নয়। এটাও একদম তার ইচ্ছা, কারণ সে হয়তো নিজেও জানে না তাকে নিয়েও আরো 25 জন তারাও কিন্তু এটা লিখছে বা ভাবছে। একটা অদ্ভুত জিনিস তৈরি হয় যে আমাদের সবাইকে না একটু ভালো রাখবার একটা কোথাও দায়িত্ব আমরা নিয়ে ফেলি, যে আমার সবকিছু যেন মানুষ পছন্দ করতে পারেন। এটা অনেক মানুষের ক্ষেত্রে অনেকে নিয়ে ফেলেন। আর যে কথাটা পাওলি বললো যে এটা সম্ভব না, সত্যি এটা সম্ভবই নয়। কিন্তু এই নেশাতে প্রচুর মানুষ রয়েছে নানান জীবিকার, শুধুমাত্র আমাদের নয়। কারণ একটা কথা রমাপ্রসাদ মণি খুব ইন্টারেস্টিং বলেছিলেন, এখনের যারা এই জেনারেশনের যারা দর্শক, আমাদের আগে যারা প্রবাদ প্রতিম, যাদের গুরু বলে মানতে গর্বিত বোধ হতো আর কি, রমাপ্রসাদ মণিকে একবার বলেছিলেন যে জানো রুদ্রনীল, তখন আমি একদম প্রথম কাজ করেছি, একটু 2-1 চিনছে, ওই ছেলেটাকে রে কালো করে বেটে করে ঠিক এইভাবে আমায় আইডেন্টিফাই করা হতো। তো যখন এই সময় হয়েছে আমাকে বললেন যে তোমার কাজ দেখেছি আমার খুব ভালো লেগেছে, জানো আমি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে না মাঝে মাঝে অ্যাক্টিংয়ের বাচ্চাদেরকে শেখাতে যাই। মানুষ আপনি তো বড়দের শেখান, মানে ওনার যারা ছাত্র তারা চন্দন সেন, খোরাজ মুখার্জি, রজতাবু, শান্তিদা, এরা মানে বাঘেরা। সে বলছেন আমি বাচ্চাদের শেখাতে যাই। তো আমি সব বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা বড় হয়ে কি হতে যাও? প্রত্যেকেই তার বাবা মায়ের কথা শুনে আর্থিক এবং সামাজিকভাবে যে জীবিকাগুলোতে ভালো থাকা যায় সেটা বলেছে। ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, লয়ার হতে চাই, এরম বলেছে বাচ্চারা মিষ্টি মিষ্টি করে। তার মধ্যে একটা বাচ্চা বলেছিল যে আমি অভিনেতা হতে চাই। তো বাবু বললেন যে আমি তোকে পাশে জিজ্ঞেস করলাম যে সবাই এটা হতে চাইছে, তুমি ওটা হতে চাইছো কেন?
ফলে বাচ্চাটা অবলীলা একটা উত্তর দিল যেটা আমি আজ অব্দি পারতাম না পড়াশোনা করে এইভাবে বলতে। বলেছে আমি ওটা হলে এই ওদের সবকটা হতে পারবো, ওরা পারবে না আমারটা হতে। তো কোথাও ব্রিলিয়ান্ট, হ্যাঁ, এবার কোথাও যেন না সেই যে ভালো লাগাটা রয়েছে এটা না প্রফেশন, চলো ঠিক আছে, ডেফিনেটলি ইউ আর প্রফেশনাল অ্যাক্টর, কিন্তু ওই যে যেটা আমি পাউলি একটু আগে আলোচনা করলাম যে সেই একই তো সংলাপ বললাম, একই পারিশ্রমিক নিয়ে বাড়ি এলাম, কিন্তু যেটা ঘুমোতে দিচ্ছে না ওই খিদেটাই বাঁচিয়ে রাখে। আর ওই খিদেটাই কিন্তু বললি আমরা যে কোনো চরিত্র অ্যাকসেপ্ট করবার জায়গায় দৌড়ে যাই। মানে আমি পাউলিকে মনে করি যে আমাদের যে কজন অভিনেত্রী তারা সিস্টেমের ধরনকে হিসেবের বাইরে নিয়ে চলে গেছেন, ভেঙে দিয়েছেন বা বলা যায়, সেই ক্ষেত্রে একটা অত্যন্ত সাধারণ বাংলা একটা শব্দ আছে দেখবে, হ্যাবলা। এই হ্যাবলা শব্দের মধ্যে একটা অদ্ভুত অনেস্টি আছে, একটা অদ্ভুত সরলতা আছে। সেখান থেকে তুখোড় একটা অভিনেত্রী হয়ে ওঠার যে প্রত্যেকটা ধাপ আমরা তো নিজেদের দেখতে পারি না, অন্যেরটা দেখি। যেমন ওর ক্ষেত্রে খুব তাড়িয়ে 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 দেখেছি। আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি, আমরা করেছি অনেকগুলো কাজ, এবং সেটা মানে একে অপরের উপরে না একটা কোথাও একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা সম্মান সেটা তৈরি করে। আমার নিজের মনে হয় যে আমাদের প্রফেশনে যখন আমরা একসঙ্গে কাজ করছি, যদি সেই পারস্পরিক সম্মান বোধটা কোনো একটা ফ্লোরের মধ্যে বজায় থাকে, একটা ইউনিটের মধ্যে বজায় থাকে, যিনি ট্রলি করছেন, যিনি লাইট করছেন, যিনি চা দিচ্ছেন, যিনি স্ক্রিপ্ট লিখছেন, ডিরেকশন লিখছেন, বা আমরা যারা অভিনয় করছি, এই যদি পারস্পরিক সম্মান বোধটা দায়িত্ববোধের সঙ্গে সঙ্গে যদি বজায় থাকে, তো তাহলে দারুণ দারুণ কাজ উপহার দেওয়া সম্ভব। যারা এটাকে একটু বেগড়াবার চেষ্টা করেন, আমার মনে হয় তারা হয়তো সাময়িক সাফল্য পান, কিন্তু তারা আসলে সময় নষ্ট করছেন। আমি জানি তারাও কিন্তু কালকে ঠিক আমরা যেটা বলছি সেটাকেই সমর্থন করবেন। আর এই মুহূর্তে বা এই বর্তমান সমাজে দাঁড়িয়ে কি মানুষ খুব রক্ত মাংস কাটা ছেঁড়া মারপিট এই ধরনের গল্প দেখতে বেশি চাইছে বলে মনে হয়? আমার তুমি কি বলো? তাই দেখো, মানুষ তো সব ধরনের কাজ দেখতে চায়, ভালো কাজ হয়। বর্তমানে দাঁড়িয়ে এরকম গল্প, এবং বেঙ্গল ফাইলস যখন রিলিজ হলো এটা নিয়ে একটা তুলকালাম আমরা দেখতে পেয়েছিলাম বাংলাতে। তো কি মনে হয় এই ধরনের গল্পগুলো কি মানুষকে সত্যি নাড়ায়? দেখো, আমার নিজের পার্সোনালি যেটা মনে হয়, অন্য শরীর থেকে স্বাভাবিক কারণে নয়, ধরো পড়ে গিয়ে আমার পা কেটে গেল বা কোথায় মাথা ঠুকে গিয়ে রক্ত বেরিয়ে গেল, তার উপরে না কোনো ড্রামা বা ষড়যন্ত্র লুকিয়ে থাকে না। যখনই অন্যের দ্বারা আঘাতে শরীর থেকে রক্ত বেরোতে থাকে, তার পেছনে কোথাও পরতে পরতে হয় পরিকল্পনা বা বিশ্বাসঘাতকতা বা ঈর্ষা বা ক্ষমতায়ন, কারেক্ট? এই ধরনের কোনো না কোনো একটা বিষয় থাকে, এবং এই ধরনের গল্পগুলোতেও একটা বাড়তি ড্রামা, বাড়তি সিলেবাস যোগ হয়, যেটা আমাদের যারা দর্শক রয়েছেন, আমরা যারা খুব সাধারণ জীবনযাপন করি, আমাদের লাইফে নেই। কোথাও বোধহয় সতর্কতাটাকে একটু জেনে নেওয়ার জন্যেই আকর্ষণটা তৈরি হয়। এমনটা নয় যে যেমন আমাদের এই ট্রেলারটা মিলিয়ন্স ভিউ হচ্ছে, আমাদের প্রচুর আমাদের কাছে ফিডব্যাক আসছে। আর দে ফন্ড অফ ক্রাইম? যারা আমাদের টেক্সট করছেন, যারা আমাদের দর্শকেরা ভিউ, তারা কি দারুণ ক্রাইম পছন্দ করছেন? এই তো সিলেবাস, এবার আমি শিখবো তৈলক্য থেকে একজন নারী হয়ে কি করে অপরাধ করতে হয়, নাকি হুব্বা শ্যামলের কাছ থেকে শিখবো, তেমনটা তো নয়। আমার সামা মনে হয় যে চিরকালই যে কোনো সমাজে যে কোনো সময়ে শত্রুরা আছে যারা মানবতার বিরুদ্ধে, যারা নিয়মের বিরুদ্ধে, তারাই হয়ে ওঠেন গণশত্রু। তারা ছিলেন যেমন, যে পাঁচজনকে নিয়ে এই গল্পটাই সিরিজটা হচ্ছে, ঠিক তেমনই আজকের সমাজেও কিন্তু এই ধরনের শত্রুরা ঘুরে বেড়াচ্ছেন। হয়তো দর্শক দুটোকে দেখে মিলিয়ে নিয়ে দেখবেন যে আচ্ছা, তাহলে এইভাবে সতর্কতাটা নেওয়া যায়। রক্ত পিপাসু মানুষ, ক্ষমতা পিপাসু মানুষ, অন্যকে ঈর্ষা করা মানুষ, তার জন্য যা খুশি তাই করতে পারে। এবং ইভেন এখন খবরের কাগজে ধরো আমরা বা মিডিয়াতে যা যা নিউজ দেখতে পাই, যে তারা কেউ প্রফেশনাল এই ধরনের লোক নয়, সাদামাটা অফিস যায়, এটা এগোছে বা অন্য কোনো কাজ করে, সে এমন একটা ঘটনা ঘটাচ্ছে হুইচ ইজ মোর দ্যান ডেঞ্জারাস। আমরা কোথাও পড়িনি এরকম। তো তাহলে অবাক হও তোমরা এখন? অবাক হতে মানে হও নাকি সবকিছু খুব প্রেডিক্টেবল? লোকে ইনফ্যাক্ট ডিটেকটিভ স্টোরিজ, ক্রাইম স্টোরিজ, গাথা ক্রিস্টি, ওয়ান অফ দ্য বিগেস্ট,
মানে সেগুলো মানুষ পড়তে বা দেখতে এমনিও একটু ওই রোমাঞ্চক, ব্যাপারটা লুকিয়ে থাকে বা- ভালোবাসে। সেখান থেকে আমার মনে হচ্ছে যে গণশত্রুটা লোককে আকর্ষণ করবে। এরকম নয় যে সত্য ঘটনা অবলম্বনে সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকটাই বায়োপিক সেই অর্থে দেখতে গেলে, আর প্রত্যেকটাই খুব এমন ডিউরেশনে তৈরি করা যেটা মানুষকে মানে আজকের দিনে মানুষ তো সত্যি কথা বলতে অনেকে যারা ওয়েব সিরিজ দেখতে অভ্যস্ত তারা হয়তো প্রত্যেক দিন একটা করে ওই আধ ঘন্টা 30 মিনিট মানে অফিস থেকে ফিরে 30 মিনিট একটা সময় পেলো, একটা 25 মিনিট 30 মিনিটের কিছু দেখে নিল, আবার পরের এপিসোডগুলো পরের দিন দেখলো আর কি। অনেকে বেঞ্চ ওয়াচ করার সময় পায় না তাদের প্রফেশনাল স্পেসে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে এই ফরম্যাটটা খুব ইন্টারেস্টিং, লোকের ভালো লাগে। বিভিন্নতা চাইছেন মানুষ হ্যাঁ। কিন্তু এখন তো তাদের কথাটা মাথায় রেখে এমনটা নয় যে খুন রক্ত বিশ্বাসঘাতকতা নিয়ে আর কোনো গল্প হয়নি। হচ্ছে তো বড় পর্দাতেও হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, ইন্টারন্যাশনালি হচ্ছে, ইন্টারন্যাশনালি অনেক কাজ হচ্ছে। আমি তো অনেক ভাষার কাজ দেখি বলে বলছি, আমাদের সে অর্থে সেই দিক থেকে দেখতে গেলে আমরা অনেক পরে শুরু entry করেছি নিচ্ছি আর কি এই জার্নিটা। আর আমরা আজকে আড্ডা প্রায় শেষে, তবে একটা জিনিস জিজ্ঞেস করা যে দুজনকেই পাউলিদি থেকে গেলে না টিকে গেলে কোনটা, কি মনে হয় এখন পেছনে তাকালে? থেকে যাওয়া নাকি ঠিকে যাওয়া? টিকে যাওয়ার শব্দটার একটা কোথাও ফোর্স আছে, সেটা আমার সাথে হয়তো যায় না। ভেসে আছি বলতে পারি। থেকে আর টিকেটার মধ্যে দুটোতেই একটা জোর কোথাও একটা অনুভব করি আমি। জোর জবরদস্তি আমাকে কোথাও রাখাও যায় না, টেকানোও যায় না, থাকানোও যাবে না। আমি আমি শুধু এই ক্ষেত্রে বলতে পারি ওর তো আছেই, যদি থেকে যাই তো তাহলে নিজের ভালোবাসাটার উপর জেদে, আর যদি টিকে যাই তাহলে শুধুমাত্র আমাদের অডিয়েন্সের ভালোবাসায়। রুদ্রদা পুরো ডানে বাই সব ম্যানেজ করে কথাটা বলেছে, চেঞ্জ করে দিল, বাট সেটাই তো গণশত্রু। পার্সপেক্টিভটাই চেঞ্জ করে দেবে কোথাও একটা। আমার তো করেছে ত্রৈলোক্য করতে, আমারও ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ। আপনারা হয়তো ভাবছেন যে আড্ডা দেখতে দেখতে কবে রিলিজ করছে, কোথায় দেখতে পাবেন, এবং যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের থেকেই আজকে শুনে নিন যে কোথায় কবে কখন ঠিক দেখতে পাবেন। 31শে অক্টোবর 2025 বাংলা জি5 অ্যাপে আপনারা পেয়ে যাবেন গণশত্রুকে বা গণশত্রুদের। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন আর দেখে নিন গণশত্রু। এবং চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।